নমস্কার। আজকে হেলথ ইনসাইট বাংলায় আজকে টপিক মোবাইল অ্যাডিকশন। সামনেই পরীক্ষা, সুতরাং সমস্ত বাবা মায়েরা কিন্তু যথেষ্ট চিন্তিত। তার কারণ প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার সামনে, তার আগেই কিন্তু ফেস্টিভ সিজন জাস্ট শেষ হয়েছে এবং মোবাইলের অ্যাডিকশন একসাথেই চলেছে। সুতরাং বাবা মায়েরা একদিকে ত্রাহি মধুসূদন, কিভাবে পরীক্ষা ভালো করবে, আরেকদিকে বাচ্চাদের যথেষ্ট জেহাদ যে আমি তো পড়ছি কিন্তু তারপরেও মোবাইল দেখা নিয়ে কেন বাবা মায়ের এত আপত্তি। চলুন আজকে মোবাইল অ্যাডিকশন নিয়ে আমরা কিছু কথা বলবো, জেনে নেব পরীক্ষার আগে ঠিক কি কি করলে পরে এই ব্যালেন্সটা বজায় থাকবে, কাকে বলবে মোবাইল অ্যাডিকশন, কিভাবে ছাড়াবো, কাদের মধ্যে কিভাবে এটা দেখা যায়, বয়স অনুযায়ী একদম ভাগ করে বলবো, এবং বাবা মায়েরা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে, এবং তার সাথে সাথে বাচ্চারা যারা অ্যাডোলেসেন্ট বাচ্চারা রয়েছে, যাদের সামনে পরীক্ষা, তারাই বা কীভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে সেটা নিয়ে বলবো। আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য, ফাউন্ডার ডিরেক্টর দ্য ভেন্ডু নিউরোসাইকোলজিক্যাল ওয়েলবিং সেন্টার, এবং তার সাথে সাথে কোঠারি মেডিকেলের সাথে আমি অ্যাটাচড, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনের আমি মেম্বার, এবং ওমেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সেরও আমি একজন মেম্বার। চলুন আমরা শুনে নিই আজকে মোবাইল অ্যাডিকশন নিয়ে কিছু তথ্য। সবার প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে, মোবাইল দেখলেই কি আমরা বলবো যে ও মোবাইল অ্যাডিক্টেড? বাবা মায়েদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা বরাবরই আসে। আমার কাছে মোটামুটি যে ধরনের পেশেন্ট আসে তাতে আমি দেখেছি বাবা মায়ের সাথে বাচ্চার কনফ্লিক্টের জায়গায় কিন্তু এটা যে আমি তো অল্প মোবাইল দেখি, কিন্তু তারপরেও সারাক্ষণ আমার বাবা মা আমার পিছনে এটাই বলতে থাকে যে আমি সারাক্ষণ মোবাইল দেখি, আমি মোবাইল অ্যাডিক্টেড। তাহলে আমরা বুঝবো কি করে যে একটি বাচ্চা মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়েছে? সুতরাং কিছুটা সিমটমস ধরে আমি বলি। সবার প্রথম আমরা যদি দেখি একটি বাচ্চা বেশ কিছুক্ষণ, মানে আমি ধরে নিলাম 1 ঘন্টার বেশি সময় ধরে মোবাইল বা এই ধরনের কোনো যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া রয়েছে তার সাথে অ্যাটাচড রয়েছে, তাহলে আমাদের কিন্তু একটু হলেও ভুরু কুঁচকাতে হবে। দ্বিতীয় জিনিস যেটা মাথায় রাখতে হবে, আমরা যদি দেখি যে কোথাও দাঁড়িয়ে এরকম যদি ঘটনা ঘটে যে ধরে নিলাম আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে, সেটা প্রায়ারলি ইনফর্মড, আপনার বাচ্চার কাছে সেই ইনফরমেশন রয়েছে, কিন্তু তারপরেও বাচ্চা লাস্ট মোমেন্টে মোবাইল ছেড়ে যেতে চাইছে না, তাহলেও কিন্তু একটা ভুরু কুঁচকানোর সময় চলে এসেছে। থার্ড যে জায়গাটা, ধরে নিলাম বাচ্চাটি কোনো একটা সোশ্যাল গ্যাদারিংয়ে গেল, কিন্তু আপনি দেখলেন সারা সোশ্যাল গ্যাদারিংয়ে তার বয়সী বাচ্চাদের সাথে কথা না বলে সে কি করছে, সে একটা কোনো কোনায় হয়তো খাবার অথবা একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ধরে কনস্ট্যান্ট মোবাইলে কিছু করে চলেছে। মোবাইলে আরও একটা অ্যাডিকশন যেটা আমরা দেখি, গেম অ্যাডিকশন। এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর। মোবাইল অ্যাডিকশনের সাথেই এটা আমরা একটু হলেও আলোচনা করব বা ছুঁয়ে যাব, তার কারণ এটা এত বড় একটা ভাস্ট টপিক যে খুব ছোট করে যে বলা যাবে এরকম নয়, কিন্তু তারপরেও চেষ্টা করব। তো সুতরাং ওই যখন আমরা দেখছি যে একটা বাচ্চার বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, কোথাও গিয়ে সোশ্যালি সে চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে সোশ্যাল গ্যাদারিংয়ে নিজেকে আইসোলেটেড করে ফেলছে, কনস্ট্যান্টলি মোবাইলের সাথে অ্যাটাচড রয়েছে। যদি মোবাইল আপনি ছাড়িয়ে দেন তাহলে চেষ্টা করছে বাড়িতে রাখা ট্যাব, ল্যাপটপ বা ডেস্কটপ এগুলোর সাথে সময় কাটাতে। যদি কিছু না পায় তাহলে টিভি, অর্থাৎ অডিও ভিজুয়াল স্টিমিউলাস কিন্তু ভীষণভাবে তাদের প্রয়োজন হয়ে পড়ছে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের বাচ্চা যে মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়েছে সেটা আমাদের বুঝতে হবে। অনেক সময় দেখা যায় বাচ্চা সারাদিন ধরে পড়াশোনা হয়তো করলো, কিন্তু রাত্রিবেলা বাবা মা ঘুমিয়ে পড়ার পর অনেকক্ষণ ধরে প্রায় রাত জেগে ফোনের মধ্যে অ্যাটাচড হয়ে থাকছে, কারোর সাথে গল্প করছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, ফেসবুকে অন রয়েছে, বা এরকম আরও অনেক সোশ্যাল মিডিয়ায় অন রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে সকালবেলা ঘুম থেকে উঠতে চাইছে না বাচ্চা, সামনে পরীক্ষা, বাবা মায়েরা কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছেন। এই কতগুলো ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। এবার আসছি যে জায়গাটা, সেটা হচ্ছে যে কাদের মধ্যে মোবাইল অ্যাডিকশন হতে পারে। যেহেতু পরীক্ষার কথা দিয়ে আমি শুরু করেছি এবং সামনে পরীক্ষা সিজন একদম আগত, প্রায় মানে জানুয়ারি শেষ, ফেব্রুয়ারি মার্চ, মানে একদম পরীক্ষা সিজন ঘন্টা বাজাচ্ছে দরজায়। সেরকম ক্ষেত্রে অবশ্যই যে
এজ গ্রুপটা আসে, দ্যাট ইজ অ্যাডোলেসেন্ট, অর্থাৎ কিশোর বা কিশোরী, এই যে এজ রেঞ্জটা, অর্থাৎ যারা 9, 10, 11, 12 এই বয়সের বাচ্চাদের একটা বয়স রেঞ্জ চলে আসছে। কিন্তু তার মানে কি এই ছোট বাচ্চাদের অ্যাডিকশন হয় না? প্রচণ্ডভাবে হয়, এবং এই ছোট বাচ্চাদের অ্যাডিকশন পোস্ট কোভিড কালে ভয়ানকভাবে বেড়ে গেছে। তার কিন্তু একটা কারণ, যদি আমরা রিজনের দিকে যাই, ছোট বাচ্চাদের মোবাইল অ্যাডিকশনের কারণ কিন্তু পোস্ট কোভিড কালে যেহেতু গৃহবন্দী আমরা ছিলাম এবং ওয়ার্ক ফ্রম হোম ছিল আমাদের, স্বাভাবিকভাবেই বাবা এবং মা দুদিকে দুটো ল্যাপটপে ব্যস্ত থাকতেন কাজে। বাচ্চাকে কিভাবে আটকানো যায়, বাচ্চা মাঠে খেলতে পারছে না, স্কুলে যেতে পারছে না, হইচই, টিফিন খাওয়া, অন্যদের সাথে বন্ধুদের সাথে খুনসুটি, গল্প, মাতামাতি, মাঠে খেলা, এগুলো কিচ্ছু হচ্ছে না। স্বাভাবিকভাবেই তার এনার্জিটা কিন্তু একদম আপ হয়ে রয়েছে। সেই এনার্জিটা যেহেতু বাড়ির মধ্যে একদম কনফাইন্ড হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু তার ভীষণ মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে। বাবা মাকে বিরক্ত করছে, অ্যাটেনশন চাইছে, বাবা মায়ের অ্যাটেনশন দেওয়ার সময় নেই, বিকজ তারা ওয়ার্ক ফ্রম হোম করছেন। সেক্ষেত্রে খুব সহজ একটা উপায়, হাতে একটা মোবাইল ধরিয়ে দেওয়া। ওই যে একটা অডিও ভিজুয়াল ওয়ার্ল্ডে ওরা ঢুকে গেল, একটা ইম্যাজিনারি ওয়ার্ল্ডে ঢুকে গেল, সেখান থেকে পরবর্তীকালে কিন্তু ওরা আর বেরিয়ে আসতে পারছে না। এবং তার সাথে সাথে বেশ কিছু রোগের আগমন ঘটছে। তার মধ্যে প্রথম যেটা আমরা দেখছি এডিএইচডি। এডিএইচডি কথাটাকে যদি আমরা একটু এলাবোরেট করি, অ্যাটেনশন ডেফিসিটস হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। দেখুন, অ্যাটেনশন আমাদের সবারই অসিলেট করে। অসিলেট করা মানে পেন্ডুলামের মতো দোলা, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ফিরে আসছে। কিন্তু মজার কথা, যদি অ্যাটেনশন আমাদের অসিলেটই করে, তাহলে ইন অ্যাটেনশন তো আমাদের সবারই আছে, নিশ্চয়ই আছে। কিভাবে হয়? ধরুন আপনার যে রিস্ট ওয়াচটা আছে, সেটা যদি আপনি কানে নিয়ে শোনেন, দেখবেন কখনো সেই আওয়াজটা জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে। তার মানে কিন্তু এরকম নয় যে ঘড়ির আওয়াজটা একদম ধীরে হয়ে যাচ্ছে। তার মানে এটা আপনার অ্যাটেনশনটা ঘড়ির ওই টিকটিক সাউন্ড থেকে কোথাও অন্য আর একটা সাউন্ডে যখন শিফট করছে, তখন আপনি ওই আওয়াজটা আস্তে শুনছেন, অর্থাৎ আপনার কিন্তু অ্যাটেনশন অসিলেট করছে। কিন্তু যখন আবার জোরে শুনছেন, অর্থাৎ আপনি যদি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আবার নিজের মনটাকে টেনে আনতে পারেন, অ্যাটেনশনটাকে টেনে আনতে পারেন, তখন ওই আওয়াজটা আবার জোরে হচ্ছে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটা আর হয় না। কেন হয় না? তার প্রথম এবং প্রধান রিজন, যখন একটা বাচ্চা মোবাইলে কোনো জিনিস দেখে, ধরে নিলাম ইউটিউব শর্টস দেখছে, রিলস দেখছে, বা কোনো কার্টুন দেখছে, আপনারা লক্ষ্য করে দেখবেন খুব বেশিক্ষণ কিন্তু তারা যে কোনো একটা কার্টুন বা যে কোনো একটা রিলস বা শর্টসের মধ্যে থাকে না। হার্ডলি 3 থেকে 4 সেকেন্ড, খুব বেশি হলে 30 সেকেন্ড, ম্যাক্সিমাম অ্যাভারেজ আমি ধরে নিলাম 8 থেকে 10 সেকেন্ড। তারপরেই কিন্তু সে শিফট হয়ে যাচ্ছে অন্য আরেকটা টপিকে, অন্য আরেকটা রিলস বা শর্টসে বা আরেকটা কার্টুনে। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যেটা হচ্ছে, তাদের অ্যাটেনশনটা কোনো একটা জায়গায় ধরে রাখতে পারছে না। এ পয়েন্ট থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, সি থেকে ডিতে যাচ্ছে। মজার কথা, ডি থেকে কখনো আর এতে ফিরে আসছে না। আমাদের অ্যাটেনশন পাথটা অনেকটা কীরকম জানেন? অনেকটা একটা ঘাস জমির ওপর, যার মধ্যে দিয়ে ধরে নিলাম পায়ে হাঁটা একটা সরু পথ হয়েছে। ওটা কোনো পথ নয়, কিন্তু আমরা যেহেতু হেঁটে ওই রাস্তাটার ওপর দিয়ে, ওই ঘাস জমির ওপর দিয়ে যাচ্ছি, ঘাসগুলো ওই জায়গাটায় সরে গিয়ে একটা সাদা সরু রেখা হয়, সেটাকে আমরা পায়ে হাঁটা পথ বলি। সেই পায়ে হাঁটা পথের মতো অ্যাটেনশনের পাথটাও কিন্তু আমাদের তৈরি হয়। একটি বাচ্চা যদি শুরুর থেকেই তার অ্যাটেনশনের স্প্যানটা এত শর্ট হয়, তার অ্যাটেনশনের অসিলেশনটা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়ে আর না এ পয়েন্টে ফিরে আসে, তাহলে সে ওটাতেই অভ্যস্ত হয়ে যায়। ফলত সে ক্রমাগত যখন পরবর্তীকালে লাইফে পড়াশোনার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে স্টিমিউলাসের সামনে পড়ে, অর্থাৎ কোনো ভিজুয়াল বা অডিও স্টিমিউলাসের সামনে পড়ে, তখন কিন্তু তারা প্রপারলি সেটাকে না রেজিস্টার করতে পারে, না সেটাকে প্রসেস করতে পারে, না রিট্রিভ করে রিপ্লাই দিতে পারে। ফলত যেটা হয়, অ্যাটেনশন ডেফিসিটসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে হাইপার অ্যাক্টিভ যে হতেই হবে এর কোনো মানে নেই। অনেক শান্ত বাচ্চাকেও আমরা দেখেছি যে তারা পড়াশোনায় মন দিতে পারছে না, বা তাকে হাজারবার বলার পরেও পড়া ভুলে যাচ্ছে এবং রিকল করতে পারছে না।
এটা একটা সমস্যা। আরেকটা ভয়াবহ সমস্যা যেটা আমরা দেখেছি, দ্যাট ইজ ভার্চুয়াল অটিজম, যেটা পোস্ট কোভিড কালীন আমরা দেখেছি হু করে বেড়েছে। অটিজম লাইক সিমটমস, অটিজম নিয়ে পরবর্তীকালে হয়তো কোনো একটা এপিসোডে আমি বলবো, কিন্তু কিছু অটিজম লাইক সিমটমস তাদের মধ্যে তৈরি হচ্ছে এবং তারা সোশ্যালি কোথাও চ্যালেঞ্জড হয়ে যাচ্ছে, কোথাও কমিউনিকেট করতে ভয় পাচ্ছে বা একেবারে বন্ধ করে দিচ্ছে দরজাটা। স্বাভাবিকভাবে যেহেতু ডায়ালগ, কমিউনিকেশন তো ডায়ালগের মধ্যে দিয়ে হয়, মনোলগের মধ্যে দিয়ে হয় না। আমি যদি আপনাকে ডাকি, আপনি যদি আমার দিকে না তাকান, তাহলে আমি তো বুঝতে পারবো না যে আপনি আমাকেই উত্তর দিচ্ছেন কিনা। সে আই কন্ট্যাক্টের জায়গাটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চাদের। তার সাথে সাথে সে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করে নিচ্ছে, একটা ইমাজিনারি ওয়ার্ল্ড তৈরি করে নিচ্ছে, যে ওয়ার্ল্ডে তার কিছু নিজস্ব কল্পিত চরিত্র থাকছে। সেই ওয়ার্ল্ডে বাকিদের ঢোকা, পরিচিত, অল্প পরিচিত বা অপরিচিত মানুষদের সাথে যে একটা সোশ্যাল কমিউনিকেশন করা, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে এই দুটো ভয়াবহ জিনিস তৈরি হচ্ছে। আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, যে বাবা মায়েরা প্রায়ই আসেন, বাচ্চার হাতের লেখা গ্র্যাজুয়ালি খারাপ হয়ে যাচ্ছে। এটার পেছনেও কিন্তু মোবাইল দায়ী। কেন? তার কারণ যখন আমরা লিখি তখন আমাদের হাতের গ্রিপিংটা কিন্তু এরকম থাকে, কিন্তু যখন আমরা মোবাইল সোয়াইপ করি তখন আমাদের আঙুলের মুভমেন্টটা কিন্তু এইভাবে সরে। স্বাভাবিকভাবে একটা বাচ্চার যে মোটর কোঅর্ডিনেশন, সেই মোটর কোঅর্ডিনেশনটায় একটা বিশাল বড় সমস্যা তৈরি হচ্ছে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে সেটা বাবা মাকে বললাম। এরপরে আসছি অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে। দেখুন, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে ইনঅ্যাটেনশন একটা বিশাল বড় সমস্যা। তার সাথে সাথে কিন্তু আরও কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ গেম অ্যাডিকশন। বেশ কিছু বছর আগে আমরা দেখেছি যে গেম অ্যাডিকশন থেকে ভয়াবহভাবে মৃত্যু পর্যন্ত হয়েছে। তার সাথে সাথে গেমের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাচ্চারা জুয়াজনিত কারণে জড়িয়ে পড়ছে। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে, এবং তার সাথে সাথে আরও একটা গেম বাদ দিয়ে আমরা যদি দেখি যে বেশ কিছু সাইট, যে সাইটগুলো সোশ্যালি অ্যাকসেপ্টেড নয়, অর্থাৎ যেগুলোকে আমরা পর্ন সাইট বলি, সেই ধরনের সাইটে নেশায় কিন্তু এরা জড়িয়ে পড়ছে এবং পরবর্তীকালে অনেক খারাপ হাতছানির মধ্যে দিয়ে তাদের জীবন, কেরিয়ার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম বেশ কিছু ঘটনা কিন্তু আমাদের কাছে এসেছে। বেশ কিছু স্কুল, নামি দামি স্কুল, কলকাতায় বেশ নামি দামি স্কুল, তারা কিন্তু রিপোর্ট করেছে যে এই ধরনের অসুবিধের মধ্যে পড়ছে এবং তার জন্য তারা সরাসরি দায়ী করছেন কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়াকে। এবং পরবর্তীকালে দেখা গেছে এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে আমরা শুধুমাত্র নিজেদের কে একটু ভালো আছি এটা দেখানোর জন্য, ইটস আ কাইন্ড অফ নার্সিসিজম। তো সেইটাকে দেখানোর জন্য কিন্তু আমরা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি বা লোকের চোখে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, দুটো লাইক পাওয়ার জন্য, একটা হার্ট রিঅ্যাক্টের জন্য, সেখানে দাঁড়িয়ে ধীরে ধীরে আমরা নিজেদের অনেক তথ্যকে এক্সপোজ করে দিচ্ছি। এর সাথে কি আসছে, যেহেতু পরীক্ষার সামনে প্রপার অ্যাটেনশন দিয়ে পড়াশোনাটা আমরা করতে পারছি না, সারাক্ষণ মন চলে যাচ্ছে কি করছি আমরা, কিভাবে হোয়াটসঅ্যাপে কেউ কি আমাকে পিং করলো, বা ফেসবুকে আমি কটা লাইক পেলাম, ইনস্টাগ্রামে আমার কটা লাইক এলো বা লাভ রিয়াকশন এলো, কি কমেন্ট করলো, কে আমার স্টোরিজটা দেখলো। এই যে কনস্ট্যান্ট একটা ডিস্ট্রাকশন, ফলত কিন্তু আমরা আমাদের মনটা পড়াশোনায় বসাতে পারছি না। তাহলে এবার কি করব? তার কারণ একদিকে ছেলে মেয়েদের আর্জি মোবাইল দেখতে দিতে হবে, আর একদিকে বাবা মায়েদের বক্তব্য মোবাইল দেখতে দেব না। মাথায় রাখবেন, বাচ্চাদের মোবাইল কিন্তু আপনারাই দিয়েছেন। আজকে দাঁড়িয়ে বাচ্চা মোবাইল দেখতে শিখেছে, তার কারণ তার সামনে দাঁড়িয়ে আপনারা বাবা মায়েরা মোবাইলে মগ্ন হয়েছেন। কিছুদিন আগে একটা খুব সুন্দর সিনেমা হয়ে গেছে হাবজি গাবজি বলে, সেই সিনেমাটায় কিন্তু দেখিয়েছে যে কিভাবে একটি বাচ্চা আগ্রেশন থেকে কি ভয়াবহ জায়গায় পৌঁছতে পারে শুধুমাত্র বাবা মায়ের অ্যাটেনশন না পেয়ে। এবং এটা কিন্তু ভীষণ সত্যি ঘটনা, এই মুহূর্তে দাঁড়িয়ে চারপাশে যা ঘটছে সেই দিক দিয়ে যদি আমরা দেখি। সো কোয়াইট ন্যাচারালি
মোবাইলটা যখন আপনারা হাতে দিয়েছেন এবং মোবাইলের নেশা কিন্তু আপনাদেরও আছে, আপনাদেরকে কতগুলো জিনিস করতে হবে। প্রথমত আপনাদেরকে একটা সময় ঠিক করতে হবে, যে সময়টায় সম্পূর্ণ আপনারা সবাই পরিবারের প্রত্যেকটি মানুষ গ্যাজেট ফ্রি থাকবেন, ইলেকট্রনিক ফ্রি একটা জোন। যেমন ধরুন আপনারা যদি ডিনার করছেন তাহলে সেই সময়টা সম্পূর্ণভাবে মোবাইল, টিভি, ল্যাপটপ, ট্যাব কোনো কিছু ছাড়া আপনারা একসাথে বসবেন, কথা বলবেন, একে অন্যের সাথে নিজেদের মতামত বিনিময় করবেন, হাসি ঠাট্টা গল্প এগুলো করবেন। বাড়িতে অনেক গুরুজনেরা থাকেন, বয়স্ক মানুষেরা থাকেন, বাচ্চাদেরকে তাদের কাছে পাঠান, তাদের সাথে কমিউনিকেট করান। মাথায় রাখবেন এনাদের সময় কিন্তু মোবাইল ছিল না, ছিল ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, রূপকথার গল্প, বা তাদের জীবনের ফেলে আসা বেশ কিছু এমন গল্প যে গল্পগুলো আজকের যুগের বাচ্চাদের কাছে মনে হয় অ্যাডভেঞ্চারাস। সুতরাং সেই গল্পগুলো যদি তারা শোনে, ডিরেক্টলি শোনে, তাহলে সেটা কিন্তু অনেক বেটার দেন আপনাদের মোবাইলে এই সমস্ত অ্যাডভেঞ্চারাস গেমের থেকে বেটার, অনেক বেটার। এবং তার থেকেও আরও একটা জিনিস আমার যেটা মনে হয় যে আপনারা ইউজুয়ালি কি করে থাকেন, ধরে নিলাম কারোর বার্থডে উইশ করবেন, আপনারা তার ছবির তলায় ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়ায়, যে কোনো সোশ্যাল মিডিয়ায় লিখে দেন এইচবিডি, কেউ মারা গেল লিখে দেন আরআইপি। কত শর্ট হয়ে গেছে না আমাদের আবেগগুলোকে প্রকাশ করার জায়গা। আজকে আর আমরা চিঠি লিখি না, মেল করি। আজকে আমরা আর কথা বলি না, আত্মীয় পরিজনের বাড়ি যাই না। বাচ্চারাও কিন্তু কোথাও অন্তর্মুখী হয়ে যাচ্ছে আমাদের এই ইঁদুর দৌড়ের মধ্যে পড়ে। চেষ্টা করুন না একটু সোশ্যালি অ্যাক্টিভ হতে। আপনি যদি অ্যাক্টিভ হন তাহলে কিন্তু আপনার বাচ্চাও অ্যাক্টিভ হবে। আমি জানি নিউক্লিয়ার ফ্যামিলি, আমি জানি আপনারা সবাই কোথাও প্রচণ্ডভাবে কাজে ব্যস্ত, কিন্তু তার মানে এই নয় যে আপনারা সময় বের করতে পারবেন না। আপনারা যদি সময় বের করেন বাচ্চারাও কিন্তু শিখবে। আপনারা একটা নির্দিষ্ট সময় বের করে যদি নিজেরা বই পড়েন, নিজেরা বই পড়তে অভ্যস্ত হন, তাহলে দেখবেন আপনার বাচ্চারাও আপনার দেখা দেখি বই পড়তে শুরু করবে। মাথায় রাখবেন বাচ্চারা কিন্তু ইমিটেট করে, বাচ্চারা কিন্তু আপনারই আয়না। আজও যা করছে আপনিও একসময় সেটাই হয়তো ওর সামনে করেছেন, ও তো বাচ্চা কিছু বুঝবে না সেটা ভেবে। কনস্ট্যান্ট হভারিং না করে, হেলিকপ্টার প্যারেন্টিং না করে যদি আপনি এই সমস্ত সৎ অভ্যাসগুলো, ভালো অভ্যাসগুলো নিজেরা নিজেদের বাড়িতে তৈরি করতে পারেন, নিজেদের মধ্যে তৈরি করতে পারেন, আপনার বাচ্চাও কিন্তু করবে। আর হ্যাঁ, একটা ক্রিয়েটিভ টাইম তৈরি করার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট টাইমে, সেটা বাইরে অ্যাক্টিভিটি করা হোক বা বাড়িতে অ্যাক্টিভিটি করা হোক, সেই ক্রিয়েটিভ টাইমটায় আপনারা প্রত্যেকে এঙ্গেজ হবেন। দেখবেন একটা বাচ্চা কিন্তু অনেক বেশি এনজয় করে এই সমস্ত ভিডিও গেম, মোবাইল ইত্যাদি প্রভৃতির থেকে। আর বাচ্চা ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, বাচ্চা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তার পেছনে কিন্তু সর্বপ্রথম কারণ বাচ্চা আপনার অ্যাটেনশন চায়। সেই নেগেটিভ অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারই কিন্তু বাচ্চা ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, ক্লিঙ্গিং টু ইউ, বা কনস্ট্যান্টলি আপনার অ্যাটেনশন সিক করার জন্য এমন অনেক খারাপ কাজ করছে যাতে আপনি নেগেটিভলি হলেও ওর দিকে অ্যাটেনশন দিতে বাধ্য। এবং এটার থেকে পরবর্তীকালে আরও একটা ভয়াবহ জিনিস, যেটা হচ্ছে আমি ধরে নিলাম যখন অ্যাডোলেসেন্ট পার করে জাস্ট কলেজে ঢুকছে, সেটার সেই জায়গাটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারটা এতটাই বেড়ে যায় যে আমরা দেখি সাবস্ট্যান্স অ্যাবিউজ, অর্থাৎ নেশার কবলে পড়ে যাচ্ছে। এটাও কিন্তু কোথাও গিয়ে ওই অ্যাটেনশন না পাওয়ার একটা খিদে, এবং অ্যাটেনশন পাওয়ার একটা খিদে, এবং অ্যাটেনশন না পাওয়ার জন্য কোথাও একটা প্রতিবাদ আপনাদের কাছে। সুতরাং মাথায় রাখবেন আপনি আপনার বাচ্চার আয়না। মোবাইল অ্যাডিকশন বাচ্চার আছে, সামনে পরীক্ষা। আপনারা যদি নিজেদেরকে একটু ঠিক রাখেন, আপনারা যদি বাড়ির এনভায়রনমেন্টকে একটু ঠিক রাখেন, আপনারা যদি বাচ্চাকে বাড়ির চারপাশটাকে একটু সুন্দরভাবে দেখাতে পারেন, তাহলে দেখবেন এই ধরনের সমস্ত নেশা কিন্তু এমনিতেই কেটে যাচ্ছে। আশা করি এই টিপসগুলো ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।